সবাইকে আমন্ত্রণ জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা সপ্তাহে 6 দিন হাজির হয়ে আপনাদের সামনে ক্রীড়াঙ্গনের সমসাময়িক নানা ঘটনা প্রবাহ নিয়ে আজকের আয়োজনের সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজ আমরা কথা বলবো বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ নিয়ে। আপনারা জানেন যে আনুষ্ঠানিকভাবে আজ থেকে সিরিজ শুরু হয়ে গেছে প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে। বিসিবি একাদশ এবং ইংল্যান্ড একাদশ মুখোমুখি হয়েছে ফতুল্লাহ স্টেডিয়ামে। আমাদের সঙ্গে এই ম্যাচ নিয়ে এবং এই সিরিজ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন ক্রিকেট কোচ, ক্রিকেটারদের মেন্টর, ক্রিকেট বোর্ডের ন্যাশনাল ম্যানেজার গেম ডেভেলপমেন্ট নাজমুল আবেদিন ফাহিম, এবং সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার তারেক আজিজ। দর্শক, আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। ফাহিমবার কাছে প্রথমেই জানতে চাই যে প্রস্তুতি ম্যাচটা আসলে বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর ইংল্যান্ডের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই কারণে যে 4-5 জন ন্যাশনাল টিমের প্লেয়ার কিন্তু খেলছেন আজকে বাংলাদেশের বিসিবি একাদশের হয়ে। ধন্যবাদ। ডেফিনেটলি প্রস্তুতি ম্যাচটা অর্থ হচ্ছে যে দুই দল তাদের শক্তি সামর্থ্য নিয়ে নামবে এবং একে অন্যকে বোঝার চেষ্টা করবে। আমাদের দলে মানে কিছুটা পরিবর্তন এসেছে আমাদের অ্যাটিটিউডের মধ্যে, যে আগে আমরা কিন্তু এই ধরনের প্র্যাকটিস ম্যাচে জাতীয় দলের অনেক বেশি খেলানোর একটা চেষ্টা থাকতো বা চিন্তা থাকতো। ওখান থেকে কিন্তু আমরা সরে আসছি। এটা কিন্তু একটা খুব ভালো সাইন। তার মানে আমাদের নতুন যেসব খেলোয়াড়রা আছে, আমাদের বেঞ্চ স্ট্রেংথটা বোধহয় আগের তুলনায় খুব ভালো, এটাই ইন্ডিকেট করে। আর আজকে যে ম্যাচটা হচ্ছে ওখানে জাতীয় দলের বোধহয় 4 জন খেলোয়াড় বোধহয় খেলছে। বিশেষ করে মুশফিকের ইনক্লুশনটা খুব ইন্টারেস্টিং। আমার ধারণা যে ও নিজের ফর্মটা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না, তো নিজেকে একটু ঝালিয়ে নেওয়ার একটা চেষ্টা বোধহয় থাকবে এখানে। এবং ওর কনফিডেন্সটা যদি রিকোয়ার্ড লেভেলে থাকে, ডিজায়ার লেভেলে থাকে, সেটা ওর জন্য এবং আমাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এই সিরিজে। আমরা নিশ্চয়ই এই বিষয়ে কথা বলবো। তার কাছে জানতে চাই, যেটা ফাহিম বলছিলেন যে আগে খুব বেশি প্লেয়ার বাংলাদেশের খেলতো, এখন সেটা কমে এসছে সংখ্যা। 4 জন ইতিমধ্যে খেলছেন, একাদশে 5 জন ছিলেন স্কোয়াডে আলামিন সহ। আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে ইমরুল কায়েস, বাংলাদেশ কিন্তু টস জিতে ব্যাট করছে বিসিবি একাদশ, এবং ইমরুল কায়েস ইতিমধ্যে 50 তুলে নিয়েছেন। ইংল্যান্ডের জন্য আসলে ইংল্যান্ড কি আসলে কতটা মূল কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে চায় বাংলাদেশ? আমরা ধারণা করছি যে স্পিনে ইংল্যান্ড কিছুটা হলেও দুর্বল এই কন্ডিশনে, সেই কারণে হয়তো বা স্পিনিং উইকেট হলেও হতে পারে মিরপুরে। প্রস্তুতি ম্যাচে আসলে কেমন থাকতে পারে কিংবা থাকছে? ধন্যবাদ আপনাকে। প্রস্তুতি ম্যাচটা আসলে যে কোনো টিম আপনার কন্ডিশনের সাথে অ্যাডাপ্ট করার জন্য, পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য অ্যাকচুয়ালি যে কোনো দেশে গেলে আপনি দেখবেন যে প্রস্তুতি ম্যাচ খেলে। বাট আমাদের ক্ষেত্রে যেটা হলো, আমাদের যে রিজার্ভ বেঞ্চটা আছে, স্যার যেটা বলেছেন, আসলে রিজার্ভ বেঞ্চের যে শক্তিমত্তাটা জায়গা, বাট এই জায়গাটাতে আমাদের পরবর্তী খেলোয়াড়রা এটা মূল টিমের সাথে আপনার নিজেদের যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটাকে কীভাবে নিতে পারে, ওইটাই আসলে দেখার বিষয়। আর ইমরুল কায়েসের যে ব্যাপারটা বলছেন, ইমরুল কায়েস কিন্তু আমার মতে ফর্মে ছিল। আপনার আনফর্চুনেটলি আমরা থার্ড ওডিআতে তাকে দেখিনি, সেকেন্ড ওডিআতে আপনার মিস করেছি। বাট আমার মনে হয় ইমরুল কায়েস ট্র্যাকে আছে আপনার। সে কিন্তু তার লাস্ট স্কোরগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে ওখানে কিন্তু লাস্ট 37 আপনার ছিল। আমি মনে করি হি ইজ ডুইং ওয়েল। আপনার টেকনিক্যালি সেটা আছে। আমরা আসলে যে জায়গাটায় উঠেছিলাম যে সৌম্য সরকার আপনার এই ম্যাচটা তো রান পায়নি, এটা আমাদের জন্য একটা চিন্তার বিষয়। আমি মনে করি যে অল্টারনেট, আমার মনে হয় এই ইংল্যান্ড সিরিজে হয়তো আমরা ওপেনিংয়ে হয়তো একটা পরিবর্তন হয়তো দেখতে পারি। বাট ওভারঅল আমি মনে করি যে আপনার ইংল্যান্ডের সাথে খেলায় আমাদের অবশ্যই স্পিনের দিকে একটু গুরুত্ব দেওয়া উচিত। ফাহিম ভাই, সত্যি কি আসলে সম্মুখীন চিন্তার সময় এসেছে কিনা? আপনার কি মনে হয়? 3 ওয়ানডে আফগানিস্তানের বিপক্ষে 31 রান, আজকে প্রস্তুতি ম্যাচেও 7 রানে আউট হয়ে গেলেন তিনি। এই সময়টা আসলে মেন্টালি কেমন কাজ করে প্লেয়ারদের মধ্যে? এটা কনফিডেন্সটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে একজন খেলোয়াড়ের কনফিডেন্স না থাকলে যেটা হয় যে ওর স্বাভাবিক যে আচরণটা সেটা করা সম্ভব হয়ে ওঠে না। তো আমার মনে হয় যে এটা সিলেক্টরদের বিষয়, দলের ব্যাপার। ওরা আর কতদিন সৌম্যকে চেষ্টা করবে। তবে সৌম্য যে খুব মেধাবী সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেক সময় এটা আমরা দেখেছি অতীতে যে একজন খেলোয়াড় হয়তো অনেকটা লম্বা সময় ধরেই এ ধরনের ব্যর্থ হয়ে আসছে, আবার একটা সময় হঠাৎ করে একটা ক্লিক করার পরেই তারপর কন্টিনিউয়াসলি ভালো করছে। আমরা আশা করছি সৌম্যরও সেরকম একটা কিছু হবে। তবে এই সিরিজে আমি চাই না হয়তো সিলেক্টররা গুরুত্ব দেবে হয়তো, এবং অনেক সময় আবার এরকমটাও কাজে লাগে কিনা যে একটা ব্রেক দিলে হয়তো বা ডেফিনেটলি যেমন কন্টিনিউয়াসলি খেলানোরও একটা
প্রয়োজন আছে, অনেক সময় ঠিক সময় ব্রেকটা দেওয়াটারও একটা প্রয়োজন আছে, এবং অনেক সময় ঠিক সময় ব্রেকটা দিলে হয়তো আবার ফিরে গিয়ে নিজের কাজটা আবার কিছুটা গুছিয়ে নিতে পারলে হয়তো ফিরে আসাটা আবার এবং ইমরুল সহজ কায়েসের হয়। সঙ্গে তার যে প্রতিদ্বন্দ্বিতাটা, যে আসলে কে তামিমের পার্টনার হবে, Partner ইমরুল হবে, কায়েস হ্যাঁ। কিন্তু আজকে সেটা প্রমাণ করে দিয়েছেন। অলরেডি 70 ঊর্ধ্ব ইনিংস খেলেছে। হ্যাঁ, এবং খুব এগ্রেসিভ একটা ইনিংস আমরা দেখছি, এগ্রেসিভ একটা ইনিংস খেলছে ও। তো হ্যাঁ, এটা একটা ভালো দিক আমাদের দলের জন্য, যে হ্যাঁ একই পজিশনের জন্য একাধিক প্লেয়ার আছে এবং তাদের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে। তো আমরা চাই যে সেই ইমরুল কায়েসি হোক আর সৌম্য সরকারি হোক, তারা সবাই যেন ভালো খেলে। তার ফল যেটা হবে যে আমাদের জাতীয় দল আরো ভালো খেলবে। আমরা যেমনটা বলছিলাম যে ইমরুল কায়েস হাফ সেঞ্চুরি করে অলরেডি কিন্তু সেঞ্চুরি খুব কাছাকাছি পৌঁছে গেছেন। ফতুল্লা স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী সামিউল টিটু, আমরা সরাসরি যেতে চাই সেখানে। টিটু, ম্যাচের কি অবস্থা? ইমরুলের ব্যাটিং নিয়ে আলাদা করেই বলতে হচ্ছে যে নিশ্চয়ই অসাধারণ একটা ইনিংস খেলছেন। রেজওয়ান, আজকে ইমরুল্লাহ সৌম্য ওপেনিংয়ে নেমেছিল। জাতীয় দলের 4 জন প্লেয়ার খেলার কথা আজকে, আপনি জানেন, কিন্তু মুশফিকুর রহিম শেষ মুহূর্তে তিনি বললেন যে তিনিও ম্যাচ প্র্যাকটিসের জন্য তার কনফিডেন্স বা আত্মবিশ্বাসটা আমরা যেরকম দেখছিলাম কিছুটা নড়বড়ে, সেটাকে আবার ফিরে পাওয়ার জন্য প্রস্তুতি ম্যাচে খেলার কথা তিনি ব্যক্ত করেছিলেন, যে কারণে আজকে আমরা মুশফিকুর রহিমকে টিমে দেখতে পাচ্ছি। আমার পেছনে দুদল লড়ছে। বাংলাদেশ কিন্তু টস জিতে আজকে ব্যাটিংয়ে নেমেছে। আপনি জানেন যে প্রস্তুতি ম্যাচে এই ফতুল্লায় আমরা এর আগেও দেখেছি যে আগে যারা ব্যাট করে বরাবরই এখানে কিন্তু তারাই সুবিধা পায়। এই মুহূর্তে ইমরুল কায়েস খেলছেন, তিনি কিন্তু 99 রানে অপরাজিত, সেঞ্চুরি থেকে মাত্র 1 রান দূরে। মুশফিকুর রহিম খেলছেন 16 রান করে। বাংলাদেশের যদি বলি যে সৌম্য সরকার এই ম্যাচেও যে সুযোগটা পেয়েছিলেন তিনি কিন্তু হাতছাড়া করেছেন। মাত্র 7 রানে আউট হয়ে ফিরে গেছেন এই বাঁহাতি ওপেনার। একই সঙ্গে এর পরের যে জুটিটা সেটা ছিল বলার মতো। 85 রান করেছিলেন ইমরুল কায়েস এবং নাজমুল হোসেন শান্ত, তরুণ ক্রিকেটার, আবাহনীতে খেলেছেন, মাত্রই যুব বিশ্বকাপে খেলেছেন জানুয়ারিতে, এবং তার যে ব্যাটের যে ফর্ম, নিঃসন্দেহে আপকামিং স্টার সে। 36 রান করে তিনি আউট হয়েছেন। সেই 85 রানের জুটিটাই আসলে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের স্তম্ভ বলতে হবে আমাদেরকে। এই মুহূর্তে 26 ওভার শেষে কিন্তু দলের রান বাংলাদেশের 164, 2 উইকেটে বিসিবি একাদশের। আর ইমরুল কায়েস যেটি বলছিলাম 99 রানে ব্যাট করছে এবং মুশফিকুর রহিম 17 রান করে। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আপনি যেটি বললেন যে ইমরুল কায়েসের ব্যাটিংয়ের, হ্যাঁ স্বাভাবিকভাবে ইমরুল কায়েস প্রথম ম্যাচে একটা ভালো শুরু করেছিলেন, 38টি রান করেছিলেন, শেষ পর্যন্ত তাকে পরের ম্যাচে বাদ যেতে হয়েছিল। সৌম্য সরকার কিন্তু 3টি ম্যাচেই সুযোগ পেয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে। সুতরাং প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ইমরুলের সাথে সৌম্য সরকারের একটা প্রচ্ছন্ন প্রতিদ্বন্দ্বিতা আছেই। মোসাদ্দেক হোসেন সৈকত কিন্তু পরের 2 ম্যাচে নিজের জায়গাটা অনেকটা পোক্ত করে ফেলেছেন। প্রতিদ্বন্দ্বিতা বলতে এই দুইজনের সাথে, এবং সৌম্য সরকারকে ইমরুল কায়েস আজকে কিন্তু ভালো একটা চ্যালেঞ্জ জানিয়ে দিলেন। কোনো অঘটন না ঘটলে তার সেঞ্চুরিটা কিন্তু প্রায় অবধারিতই আমরা এখানে বলতে পারি। মুশফিকুর রহিমের কথাটা আমি একটু বলতে চাই যে তিনি কিন্তু হঠাৎ করেই আমরা এসে আবিষ্কার করলাম যে আজকে তিনি খেলছেন, সেটা আসলেই একেবারেই আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল। মোট 4 জন জাতীয় দলের ক্রিকেটার আজকে এই মুহূর্তে খেলছেন। সেখানে নাসির হোসেন আছেন আলামিন হোসেন আছেন, সৌম্য সরকার বাংলাদেশ দলের, এবং খেলছেন ইমরুল কায়েস। সব মিলে মুশফিক সহ এই 5 জন ক্রিকেটার এবং ইংল্যান্ড দলের জন্য আমি যদি বলি যে এখানে প্রথমে ব্যাট করলে রেজওয়ান যে ধরনের একটা সুবিধা পাওয়া যায় যে স্কোরবোর্ডে বড় রান জমা হলে পরে কিন্তু সেটা চেজ করাটা অনেকটাই কঠিন। ফতুল্লার উইকেট ভাঙে, স্লো হয়ে আসে, এবং আমরা প্রিমিয়ার লিগেও যেটা দেখেছি যে এখানে পরের দিকে রান চেজ করাটা আমরা যেমনটা দেখছিলাম যে খুব কাছাকাছি ইমরুল কায়েস সেঞ্চুরি, Century 99 রান, কাছাকাছি। হয়তো এই ওভারেই হয়ে যেতে পারে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য। ইমরুল কায়েস আসলে খুব ফর্মে ছিলেন। তার কাছে যে বলছেন, আমরা ফার্স্ট ওয়ানডেতেও দেখেছি তামিম ইকবালের সঙ্গে তার ব্যাটিংটা। ইমরুলকে আসলে বাদ দিয়ে দেওয়াটা ওই সময়টা আসলে একটু হলেও প্রশ্নবিদ্ধ কিংবা চোখে লেগেছে কিনা আপনার কাছে? এটা অ্যাকচুয়ালি খুব ক্রিটিক্যাল ব্যাপারটা। সৌম্যকে যথেষ্ট সুযোগ দেওয়াটাও প্রয়োজন ছিল। আপনি দুটো জিনিস একসাথে করতে পারবেন না, একজনকে সুযোগ দিলে একজনকে বাদ দিতে হবে। তবে আমার ধারণা ইমরুল কায়েস ওই সময় সুযোগ না পাওয়াতে ওর মধ্যে যে জেদটা কাজ করেছে তারই বহিঃপ্রকাশ হয়তো আমরা এখানে দেখছি। বিশেষ করে যে স্ট্রাইক রেটটা কিন্তু দারুণ, কারণ ইংল্যান্ডের মতো একটা এবং ইংল্যান্ডের ফুল বোলিং সাইড কিন্তু বোলিং করছে, বোলিং অ্যাটাকে এগেইনস্টও যে স্ট্রাইক রেট মেইনটেইন করছে, এটা খুবই কমেন্ডেবল। আমার মনে হয় যে একদিক থেকে এটা ইমরুল কায়েসের জন্য খুব কাজে এসছে, ওই বাদ পড়ে যাওয়াটা
হয়তো বা তারেক আজিজের কাছে কি মনে হয় যে আপনার ইংল্যান্ডের সিরিজে আমরা ইমরুলকে কি তামিমের পার্টনার হিসেবে দেখতে পাবো কিনা? না, আপনি যেটা বললেন আসলে আমরা কিন্তু সবাই শকড হয়েছিলাম যে ইমরুল কায়েস কেন নেই। সবাই কিন্তু এটা কিন্তু কথা উঠেছে যে সৌম্যকে হয়তো, যেমন স্যার যেটা বললেন যে ইমরুলকে হয়তো সেই রেস্ট দেওয়াটা এই ম্যাচে তার ব্যাটিং পারফরমেন্সটা হয়তো সেটা প্রমাণ করছে যে সে নিজেকে ভাবছে যে আমি এর থেকে আরো বেটার করতে হবে। বাট আমরা মনে করি যে সৌম্যকে হয়তো এরকম একটা রেস্ট দিলে হয়তো সে রিয়েলাইজ করতে পারবে যে তার কোন কোন জায়গায় মিস্টেকগুলো হচ্ছে, সেই জায়গাগুলোকে নিয়ে কাজ করার একটা সুযোগ পাবে। বাট আপনি যদি বলেন, কিন্তু ইমরুল কায়েস কিন্তু সবসময় কিন্তু আমি বলি যে ইজ এ গুড পারফর্মার এবং অলসো হার্ড ওয়ার্কার। আপনার হয়তো আজকের ম্যাচে সে সেঞ্চুরি, প্র্যাকটিস ম্যাচের এই সেঞ্চুরিটা হয়তো তাকে বিশাল একটা কনফিডেন্স দিবে মূল ম্যাচে যাওয়ার আগে। অবশ্যই এটা তারপরেও দিন শেষে এটা স্যার যেটা বলেছে টিম ম্যানেজমেন্টের ব্যাপার। টিম ম্যানেজমেন্ট আসলে সিদ্ধান্ত নিবে এই জায়গাটাতে। আসলে আমরা যতই বলি ম্যাচ সিচুয়েশনে কাকে টিম ইম্পর্টেন্স যেটা দিচ্ছে ওটা আসলে মূল বিষয়। তারপর আমি বলবো যে যেহেতু আমরা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম, আফগানিস্তানের সে পারফরমেন্সটা আসলে সবাই ইংল্যান্ড সিরিজের দিকে তাকিয়েছিলাম। আফগানিস্তানে আমাদের জন্য প্রস্তুতিটাই বেশি ছিল, নিজেদেরকে কিভাবে আপনার ওয়েল শেপে ফেরত নিয়ে আসা যায়, বিকজ আমরা একটা লং টাইম ক্রিকেট থেকে দূরে ছিলাম, ইন্টারন্যাশনাল আমেজ থেকে। আপনি দেখেন সেকেন্ড ওডিআই হারার পরে কিন্তু অনেক কথা হয়েছে সবাই সেই, কিন্তু আমি যেটা মনে করি যে আমাদের যে বেস্ট 11টা ছিল ওইখানে কিছুটা পরিবর্তন এসেছে, কারণ আমরা লাস্ট 1 ইয়ার মুস্তাফিজকে হারিয়েছি। আমি মনে করি আমাদের বোলিং ডিপার্টমেন্টের সবচেয়ে বড় অস্ত্রটা আমরা হারিয়েছি ওখানে। সেই জায়গাটা কিন্তু অনেকেই জিনিসটাকে বুঝতে চায়নি, এটা কম্বিনেশন আসলে অনেকদিন ধরে খেলে আসতেছিল, মাঝখানে একটা লম্বা 1 ইয়ারের একটা গ্যাপের কারণে কিন্তু কিছুটা ছন্দপতন হয়েছিল। বাট আমি লাকি যে আপনি যদি দেখেন যে থার্ড ওডিআইতে আমরা যেভাবে ব্যাক করেছি, আমি মনে করি ইংল্যান্ড সিরিজের আগে আমাদের প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়ালি আমি মনে করি এখন ওয়েল শেপে আছে, যে যারা এই সিরিজটার জন্য মুখিয়ে আছে। ফাহিম ভাই, আসলে স্পিন না পেস, কাকে কিংবা কোন উইকেট দিয়ে আসলে ইংল্যান্ডকে কৌশলটা নির্ধারণ করা উচিত, আসলে খুব কঠিন প্রশ্ন, কিংবা সিলেক্টর, টিম ম্যানেজমেন্ট তারাই ঠিক করবেন, কিন্তু বাইরে থেকে আপনার আসলে কি মনে হয়? মানে আমাদের ইট হ্যাজ টু বি এ কম্বিনেশন অফ বোথ। আমাদের পেস অ্যাটাকটা কিন্তু আগের চাইতে অনেক অনেক বেশি strong পরিপক্ক, হয়েছে, জি। আগের চাইতে অনেক পরিপক্ক। তো পেসটাকে আমাদের ব্যবহার করতেই হবে, এবং তার সাথে সাথে আমাদের স্পিনাররাও যারা আছে, সাকিব বলি বা মোশাররফ রুবেল বলি, রুবেলও ভালো বল করেছে রিসেন্টলি। সৈকতের ইনক্লুশনটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। সৈকত কিন্তু আমরা দেখে এসেছি যে কন্টিনিউয়াসলি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যদিও ওর বোলিংটাকে সবাই ওইভাবে দেখে না, কিন্তু হি ইজ ভেরি এফেক্টিভ উইথ দ্য বল। ও কিন্তু খুবই এফেক্টিভ, আমরা 90 লেভেলেও দেখেছি এবং পরবর্তীতে ফার্স্ট ক্লাস ক্রিকেটে বা প্র্যাকটিস ম্যাচগুলোতেও দেখেছি, ও কিন্তু খুব এফেক্টিভ উইথ দ্য বল, ব্যাটিংয়ে তো আছেই। তো তার ইনক্লুশনটা কিন্তু টিমকে অনেক বেশি ব্যালেন্স করেছে, মানে একটা অফ স্পিনার সঙ্গে অনেক ব্যালেন্স দিয়েছে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমরা শুধু ওয়ান ডে ক্রিকেট খেলবো না, আমরা টেস্ট ক্রিকেট খেলবো। আমরা ওয়ান ডে ক্রিকেটে আমার মনে হয় আমাদের দল যথেষ্ট ব্যালেন্সড, এবং আমার মনে হয় ইংল্যান্ডের বিরুদ্ধে যথেষ্ট ভালো একটা অপোজিশন হিসেবে দাঁড়াবে। টেস্ট ক্রিকেটে এটা একটু হয়তো একটু ডিফারেন্ট হবে, কারণ টেস্ট ক্রিকেট খেলতে আমরা অভ্যস্ত না, এবং এত বড় একটা দলের বিরুদ্ধে আমরা অনেকদিন ধরে খেলি না। তো সেইখানে আমরা আমার মনে হয় দ্যাট বি বিগ চ্যালেঞ্জ ফর আস। ওটা নিয়ে আগাম কিছু বলাটাও খুব কঠিন। ওখানে স্পিনটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে আমাদের জন্য, অতীতও করেছে, এবং স্পিন খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। মানে টেস্টের ক্ষেত্রে আপনি বলছেন যে স্পিনটা আসলে রোল প্লে করবে। তার আগে ওয়ান ডেতে আমরা স্কোয়াডেই 4 জন পেসার কিন্তু দেখছি ইতিমধ্যেই আছেন, তাসকিন, মাশরাফি, শফিউল এবং আলামিন। ওয়ান ডেতে এবারও কি আমরা 3 পেসার নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলবো? আপনার কি মনে হয়? 2 স্পিনার তো সাকিব এবং মোশাররফ রুবেল খেলবেনই আশা করছি। আই এম হ্যাপি টু সি যে আপনারা আলামিন ব্যাক করেছে। আই ওয়াজ মিসিং ইন আফগানিস্তান সিরিজ অলসো, বিকজ আপনি যদি আলামিনের ডোমেস্টিকের বোলিং পারফরমেন্স দেখেন এবং লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচেও যদি দেখেন, বাট আমি মনে করি যে ওর বাদ পড়াটা আমার জন্য একটা ছিল ধাক্কা, যে একটা ও কিন্তু উইকেট টেকিং বোলার আমি মনে করি যে আলামিন এই সিরিজে ব্যাক করেছে, দ্যাট ইজ গুড। আপনার শফিউল্লাহ ভালো বল করেছে, বাট ব্যাড লাক যে আপনার ও অনেকদিন পরপর সুযোগ পাচ্ছে, যার কারণে নিজেকে ঠিক ওইভাবে রিদমটাতে ব্যাক করতে পারছে না। বাট আমি মনে করি যে মাশরাফি যেভাবে আপনার টিমটাকে হ্যান্ডেল করছে, মানে আমি অসাধারণ। স্পেশালি মোশাররফের ফিরে আসাটা বলতে পারেন যে আমাদের জন্য বিশাল বড় একটা চমক, এবং তার পারফরমেন্স আমি মনে করি যে বাংলাদেশে যদি সাকিবের পরে আমি মনে করি যদি একটা ভালো লেফট আর্ম থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের মোশাররফ রুবেল। ও অনেকদিন বাইরে ছিল, বাট ও ডোমেস্টিকে নিয়মিতই পারফর্ম করে গেছে, অনেক ভালো পারফর্মার। আপনি যদি ওর ফার্স্ট ক্লাস ক্রিকেটটা দেখেন, ঢাকা লিগ দেখেন, কিছুদিন আপনার
ইসাতে ছিল, বিকজ আইসিএল এর পর থেকে ব্যান্ড ছিল কিছুদিন। তো সব মিলে আমি মনে করি যে ওর এই যে আপনার রাইট জায়গায় রাইট পিপুলটাকে ইন করা, এটা কিন্তু আমি গোস ক্রেডিট টু আপনার টিম ম্যানেজমেন্ট যে তারা রাইট প্লেয়ারটাকে নিয়েছে। তো ওভারঅল সব মিলে স্যার যেটা বলেছে, আমি মনে করি যে ইংল্যান্ডের সাথে আমাদের একটু, যদি আপনি ইংল্যান্ডের আমরা ব্যাটিং লাইন আপটা দেখি তাহলে দেখবেন যে এখানে প্রায় অলমোস্ট রাইটি ব্যাটসম্যানের সংখ্যা প্রায় 6-7 জনের কাছাকাছি। সো আমি মনে করি যে লেফট আমাদের স্পিন ফেভারে আমাদের কিছুটা হলেও হেল্প করবে। স্পিনিং উইকেট হেল্প করবে। এবং মোশাররফ রুবেলের কথা যদি বলেন যে 30 বছরের ঊর্ধ্ব হয়ে গেছে, তারপরে জাতীয় দল আবার ব্যাক করা 8 বছর পরে, এটা একটা উদাহরণও কিনা অন্য প্লেয়ারদের ক্ষেত্রে? ডেফিনেটলি আমি তো এই কৃতিত্ব দিতে চাই সিলেক্টরদেরকে এবং টিম ম্যানেজমেন্টকে, যে হ্যাঁ, যদি কেউ চেষ্টা করে, কেউ যদি ভালো কিছু দিতে চায়, দিতে পারে, তার জায়গা আছে বাংলাদেশ দলে। বয়স কোনো মাথা না, কিন্তু অ্যাজ লং ইউ আর ফিট, অ্যাজ লং ইউ আর পারফর্মিং, আপনি দলে জায়গা পেতেই পারেন। এবং এটা একটা চমৎকার উদাহরণ সবার জন্যই। এবং মোশাররফ সেটা প্রমাণও করে দিয়েছেন, 3 উইকেট না, নিয়েছেন। তবে আমি একটা কথা বলবো, মোশাররফ মাত্র একটা ম্যাচ খেলেছে। জি, একটা ম্যাচে কিন্তু অনেক কিছু বোঝার সুযোগ নেই। এটা কিন্তু নট ন্যাচারালি ওকে একদম পার্মানেন্টলি একটা জায়গা দিয়ে দিবে বাংলাদেশ দলে, তা না। কিন্তু জি, অবশ্যই। কনসিস্টেন্টলি ওকে ভালো করতে হবে, তখনই হয়তো এটা প্রমাণিত হবে যে হ্যাঁ, এই সিলেকশনটা ঠিক ছিল। একটা ম্যাচ ভালো করে তারপর কিন্তু খারাপ করাটা খুব কঠিন কাজ না। তো আমার মানে ওইখানে ওর মনোযোগী সেটাও হওয়া তার উচিত, challenge এবং মনোযোগী হওয়া উচিত যেন ও আরো ভালো করতে পারে সামনে, এবং নিজের জায়গাটাকে নিজের পারফরমেন্স দিয়ে ধরে রাখতে পারে। আমরা মুশফিকুর রহিমকে নিয়ে একটু আলাদা করে কথা বলতে চাই, কিন্তু একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদের। মুশফিকুর রহিম হঠাৎ করেই খেলছেন এই ম্যাচ, এবং ফাহিম ভাই বলছিলেন হয়তোবা আত্মবিশ্বাসের ঘাটতিটা কাটিয়ে উঠতে চান। কেন তিনি খেলছেন তার কিপিং নিয়েও প্রশ্ন উঠেছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো একটা বিরতি থেকে ফিরে আসার পর। জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে এলাম জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ নিয়ে। বিসিবি একাদশ এবং ইংল্যান্ড একাদশ প্রস্তুতি ম্যাচ খেলছে এই মুহূর্তে ফতুল্লাহ স্টেডিয়ামে। সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস, 2 উইকেটে 185 রান বিসিবি একাদশের সবশেষ সংগ্রহ। মুশফিকুর রহিম আছেন ইমরুল কায়েসের সঙ্গী হয়ে ক্রিজে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি, নাজমুল আবেদিন ফাহিম, ন্যাশনাল ম্যানেজার গেম ডেভেলপমেন্ট বিসিবি, ক্রিকেটারদের মেন্টর, এবং আছেন জাতীয় ক্রিকেটার, সাবেক জাতীয় দলের খেলোয়াড় তারেক আজিজ খান। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। আমরা বিরতির আগে বলছিলাম যে মুশফিকুর রহিমকে নিয়ে আমরা আলাদা করে কথা বলতে চাই। মুশফিকুর রহিম কয়েক মাস আগেও বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ছিলেন, সেরা কনফিডেন্সের দিক দিয়েও এগিয়েছিলেন অন্য অনেকের চেয়ে। কি এমন ঘটতে পারে যেটা আসলে পরিস্থিতি বদলে দিতে পারে, মুশফিককে বাধ্য করতে পারে প্রস্তুতি ম্যাচ খেলতে? ফাহিম ভাই। আমার মনে হয় একদিক থেকে এটা ভালো যে ও নিজে অনুধাবন করে যে ওর যে ধরনের মেন্টাল স্টেট নিয়ে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা উচিত, সেই স্টেটেও নেই। এটা যে ও নিজে রিয়েলাইজ করে, ইটস এ গুড সাইন। এবং সেটা ঠিক করার জন্য এই প্র্যাকটিস ম্যাচটা খেলছে। ইট ইন্ডিকেটস যে ও ওর খেলার ব্যাপারে খুব স্বচ্ছ, ওর পরিশ্রমের ব্যাপারে খুব স্বচ্ছ। আমার মনে হয় ওর যে নিজের গোল সেট করে, সেখানে ও যখনই ব্যর্থ হয় সেটা ওকে ভীষণভাবে ডিস্টার্ব করে। এই যে এবং এই ডিস্টারবেন্সটা ওর স্বাভাবিক খেলাটাকে খুব মেনেও নিতে পারে না, সেটা আসলে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে। কারণ খেলায় সবসময় 10-এ 10 পাওয়াটা সম্ভব না, বিশেষ করে ক্রিকেটের মধ্যে খেলায় যদি আপনি ব্যাটসম্যান হন, কারণ আপনাকে 0 এবং 100 দুটাকেই মেনে নিতে হবে। তো ওর 0টা ও সহজেই মেনে নিতে পারে না। তো ওই জায়গাটায় সে যেটা হয় যে আমার মনে হয় নিজের উপরই একটা চাপ তৈরি করে ফেলে। বাইরের চাপটা তো একটা থাকেই, বাট নিজেও নিজের উপর একটা চাপ তৈরি করে ফেলে, যেটা যে ওর কোনো কাজেই আসে না আসলে। তো আমার তো উপদেশ থাকবে সবসময় ওর জন্য যে ও যেন ওই নিজের যে চাপটা সেটা যেন সে অ্যাভয়েড করতে পারে বা অ্যাভয়েড করার চেষ্টা করে। কারণ ব্যর্থতাটা কিন্তু খেলার একটা অংশই, এবং সেটাকে মেনে নিতে হবে, সেটাকে মেনে নিয়ে এগোতে হবে। এবং দলের কোনো চাপ কি ওর মধ্যে থাকে কিনা তারেক আজিজ? আমার মনে হয় যে থাকা উচিত না, কারণ মুশফিক যে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান এটা সবাই জানে, এবং তার স্থান যে নিশ্চিত সেটাও নিশ্চয়ই সবার জানা। একটা কথাই কিন্তু আমার মনে হয় যে স্যার যেটা বলেছে যে আপনাকে সফলতার ব্যর্থতা দুইটাকেই মানতে হবে। আমার মনে হয় যে মুশফিকের আসলে ওরিড হওয়ার কিছু নেই, কারণ মাশরাফি কিন্তু মানে অলরেডি বলে দিয়েছে যে মুশফিকের নিয়ে সে আসলে চিন্তিত না। স্যার যেটা বলেছে, আসলে মুশফিক এমন একটা স্টুডেন্ট আমি মনে করি ক্রিকেটের জন্য, যে নিজেকে অলওয়েজ আপনার যে বলে না সেট মার্ক, একটা গোল আছে যে আমি ওখানে যেতে চাই। এই ম্যাচটাতে যদি আপনি দেখেন, এখানে কিন্তু তাকে চাপিয়ে দেওয়া হয়নি, সে নিজ থেকে নিয়েছে দায়িত্বটা। দ্যাটস মিনস সে চাচ্ছে যে
এটা কিভাবে নিজেকে যত তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে বের হয়ে আসা যায়, এজন্য কিন্তু সেই ম্যাচটাতে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এবং না যে সিলেক্টররা তাকে প্রেশারে ফেলে দিয়েছে অথবা ম্যানেজমেন্ট প্রেশারে ফেলে দিয়েছে, এরকম না। এই জন্যই মুশফিক আলাদা। বাট যে জিনিসটা হচ্ছে কনফিডেন্সে একটু হলেও আপনার মুশফিকের কনফিডেন্সটা আমি মনে করি যে একটু নাড়া দিয়েছে, যার কারণে এই ধরেন একটা গুড কোয়ালিটি সাইডের এগেনস্টে মেন অ্যাটলিস্ট খেলার আগে নিজেকে ঝালিয়ে নেওয়া একটা সুযোগ সে হয়তো নিজ থেকে নিয়েছে, এটা একটা ভালো দিক। বাট পাশাপাশি এটাও একটা অনেক সময় যেমন আমার মনে হয় যে একটা বাড়তি পেশা তৈরি করে, যখন এই ম্যাচটাতে যদি আল্লাহ না করুক মুশফিক ফেলার হয়ে যায়, তাহলে এটা তার মেন ম্যাচের জন্য অনেক বেশি প্রেশার ক্রিয়েট হতে পারে। মানে ইতিমধ্যেই বড় জুটি করেছেন, আমরা আশা করছি যে ফেলিওর হবেন না। থ্যাঙ্কফুলি অলরেডি 20-25 রান অলরেডি করে ফেলেছে এবং ব্যাটিং করছে, আমার মনে হয় এটা ভালোই ওর কাজে দিচ্ছে। কনফিডেন্সের যে ঘাটতির কথা বললো, উইকেট কিপিংটা কি এটার মধ্যে কোনো প্রভাব ফেলে কিনা? যে দু একটা চান্স মিস আমরা আফগানিস্তান সিরিজে দেখেছি, তার সেইটা কি আসলে কোনো প্রভাব না, ব্যর্থতা নিয়ে যখন আলোচনা হয় সেটা একটা খেলোয়াড়ের উপর একটা ডেফিনেটলি একটা চাপ সৃষ্টি করে। আপনি আরো বেশি হয়তো যতটুকু সচেতন হওয়া দরকার তার চাইতে হয়তো বেশি সচেতন হবেন, এবং আপনি আপনার প্রয়োজনের তুলনায় বেশি সচেতন হলে কিন্তু আপনি ভুল করার সম্ভাবনাটাও বেড়ে যায়, অনেক সময় বেড়ে যায়। ওর ক্ষেত্রে হয়তো অনেক সময় সেটা হয়, বাট হি ইজ ওয়ার্কিং অন দ্যাট। কোচকেও আমি দেখেছি যে ওর উইকেট কিপিং নিয়ে কাজ করছে। তো আমি আশা করছি হয়তো যেই ভুলগুলি হয়েছে উইকেট কিপিংয়ের ক্ষেত্রে দু একটা, এবং অনেক সময় সেগুলি খুব ক্রিটিক্যাল সময় হয়েছে, তো আশা করছি যে সেটা হয়তো সামনে হবে না। তবে ওখান থেকে ওর বেরিয়ে আসতে হবে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। ও যদি ব্যাটিং এবং উইকেট কিপিং দুটো করতে পারে বাংলাদেশ দলের জন্য, দল গঠনের ক্ষেত্রে সেটা একটা দারুণ ভূমিকা রাখে। দলের ব্যালেন্সটা খুব ভালো থাকে যদি ও কিপিং এবং ব্যাটিং দুটি করতে পারে। ও যদি শুধু ব্যাটিং করে, কিপিংয়ের জন্য যদি আমাদেরকে আরও কারোর উপর নির্ভর করতে হয়, তাহলে কিন্তু দলের কিন্তু ব্যালেন্সটা বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হবে। সেটা বাংলাদেশ করতে পারবে কিনা সেটা একটা, হ্যাঁ, সেটা একটা বিরাট প্রশ্ন। তো ওর ব্যাটিং এবং কিপিং দুটাতেই ফিরে আসাটা খুব জরুরি আমাদের জন্য। মানে আমরাও সেটাই আশা করি, এবং মুশফিক এখনো বাংলাদেশের সেরা ব্যাটসম্যান, আমরা এটা বিশ্বাস করতে চাই, এবং কিপিংয়েও সেরাদের একজন, সেটাও বলা যায়। এই ম্যাচে আমাদের 4 থেকে 5 জন প্লেয়ার খেলছেন প্রস্তুতি ম্যাচে। এদের অভিজ্ঞতাটা কি আসলে বাকিদের মধ্যে ছড়িয়ে যাবে না? ইংল্যান্ড সম্পর্কে আমাদের ধারণাটা আগে থেকেই ক্লিয়ার, কারণ ইংল্যান্ডকে আমরা খেলছি 2011-তে হারিয়েছি, 15 বিশ্বকাপেও হারিয়েছি। আপনি যদি দেখেন কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু 100% প্রফেশনাল ম্যানেজমেন্ট নিয়ে মুভ করছি। আমি মনে করি যে আমাদের যে ম্যানেজমেন্টটা আছে এটা ওয়ান অফ দ্য রিচ ম্যানেজমেন্ট। আমি মনে করি যে বোর্ড অনেক টাকা এখানে বিনিয়োগ করছে। সো এখানে এভরিথিং ইজ মার্কিং। আপনি যদি দেখেন যে প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের জন্য আপনার মার্ক, ফিল্ডিং পজিশন, বোলিং চেজ, হোয়াটএভার, আমি মনে করি যে 100% প্রফেশনাল হিসেবে আমরা এখানে কাজ করছি। আপনি যদি দেখেন যে 4টা প্লেয়ার 5টা প্লেয়ারকে আমরা এখানে সুযোগ দিচ্ছি, দ্যাটস মিনস আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করছে যে অল্টারনেট আপনার বেঞ্চটা যখন খুব বেশি স্ট্রং হবে, মূল টিমের পারফর্মাররা কিন্তু আরও বেশি আপনার সিরিয়াস তার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। বাংলাদেশ টিমটা লাস্ট 1.5 ইয়ার যেভাবে খেলে আসছে, আপনি যদি দেখেন যে আমরা যে একটা ব্যালেন্স সাইড হিসাবে নিজেদেরকে বড় টিম হিসাবে নিজেদেরকে তুলে ধরার যে চেষ্টায় আমাদের এই মুহূর্তে চলছে, আমরা ওডিআই টিমটা অলমোস্ট দাঁড়িয়ে গেছি। স্যার যেটা বলেছেন যে টেস্ট ক্রিকেট নিয়ে আমরা কিছুটা স্ট্রাগল করছি, আপনার যেহেতু ইংল্যান্ডের মতো টিমের সাথে আমরা একটা বড়, আমি মনে করি যে এখন টেস্ট র্যাঙ্কিংয়ে মনে হয় আপনার নাম্বার 2-এ অবস্থান করছে। টেস্ট যদি বাদ দিয়ে আমরা যেহেতু ওডিআই সিরিজ সামনে, আমরা ওডিআইতে আমরা মনে করি যে এখন আমরা গুড ফাইটিং টিম একটা। ইংল্যান্ডের সিরিজের সাথে খেলার জন্য আমার মনে হয় আমরা প্রত্যেকটা প্লেয়ার মুখে আছে যে আপনার এই সিরিজটার প্রতি আমাদের একটা বাড়তি আকর্ষণ আছে। তো আমাদের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ইন্ডিভিজুয়ালি রেডি, আমি মনে করি যে, এবং নতুন কিছু প্লেয়ার আপনার এই প্রস্তুতি ম্যাচে আপনার সুযোগ দেওয়া হয়েছে। তার ভিতরে আমি বলতে চাই যে এবাদত নামে যে ছেলেটা উঠে আসছে আপকামিং, আমি মনে করি যে নেক্সট টেস্ট ক্রিকেটের জন্য আমার মনে হয় যে এবাদত একটা অ্যাসেট হতে পারে, বিকজ হি ইজ এ কুইক। আমি খুব কাছ থেকে তাকে দেখেছি প্রায় 2-3 বছর। এবং আরেকজন আছেন মোহাম্মদ মানিক, আমরা জানি যে নেট বোলার থেকে তাকে পছন্দ করে কোটনি ওয়ালস এই একাদশে খেলাচ্ছেন এবং জায়গা দিয়েছেন। এইটা কি আসলে মানে প্রতিভার আসলে বিচ্ছুরণ ঘটছে কিনা বাংলাদেশ? এবাদতের কথা যদি বলি, মানিকের কথা যদি বলি, ফাহিম ভাই যদি। না, নিঃসন্দেহে, এবং বিশেষ করে গত 2-3 বছরে আমাদের জাতীয় দলের যেই সফলতা, এটার একটা ইম্প্যাক্ট সারা দেশের ইয়াং জেনারেশনের উপর আছে কিন্তু। এবং এখন সবাই কিন্তু বিশ্বাস করে যে হ্যাঁ আমিও পারি, আমরাও পারবো। ওই বিশ্বাস থেকে কিন্তু ওরা অনেক কিছু এখন করার চেষ্টা করছে, এবং ওখান থেকে অনেকেই সফল হচ্ছে, এবং এটা আমাদের জন্য একটা খুব ভালো খবর। এবং আমরা আশা করছি যে, এবং এই ম্যাচেও শান্তকে আমরা দেখেছি, খুব শান্ত খেলেছে এবং বোধহয় 35-36 রান করেছে এবং খুব কনফিডেন্টলি করেছে। এটাই ইন্ডিকেট করে তারাও রেডি, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলে তারাও রেডি, তারাও রেডি হয়ে আছে। কারণ এখন আমরা যদি নাজমুল হাসান শান্তের কথা বলি, মুস্তাফিজের কথা বলি, মিরাজের কথা বলি, কিংবা আবু হায়দার রনির কথা বলি, এরা গত ওয়ার্ল্ড কাপ বা তার আগের ওয়ার্ল্ড কাপটা খেলেছে, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ। তার মানে
ইয়াং যারা প্লেয়াররা আছে তারাও কিন্তু তৈরি হচ্ছে খুব ভালোভাবে এবং শক্ত প্রতিপক্ষের এগেইনস্টে খেলার মতো মানসিক অবস্থায় তারা এখন আছে এবং খেলতে পারে। এটা একটা গুড সাইন। আমার মনে হয় যে সবকিছু মোটামুটি ভালোই চলছে। আমরা আরো একবার একটু ফতুল্লাহ স্টেডিয়ামে যেতে চাই, আমাদের সহকর্মী সামিউল টিটু আছেন সেখানে। টিটু, খেলার সবশেষ কি অবস্থা আমাদেরকে একটু বলবেন? এই দুজন কিন্তু উইকেটে আছে পেছনে এবং নাসির কিন্তু এবং প্রচন্ড গরম কিন্তু আমি কিন্তু প্রথমবার যখন আপনার সাথে কথা হচ্ছিল বলছিলাম যে এখানে সময় লাগছে এবং আমরা যেটা দেখে যে তারা সাধারণত একটু বাংলাদেশ আপনার আমাদের কিউরেটর আছেন তারা অবশ্যই পাবেন। তারপর বলবো যে ইংল্যান্ড যেহেতু আপনার সিমিং কন্ডিশন এবং হার্ড বাউন্স উইকেটে খেলে অভ্যস্ত, সেই জায়গাটায় তাদেরকে একটু নাড়া দিতে হলেও আমাদেরকে কিছুটা মানে আমার মনে হয় যে উইকেটে চরিত্র কিছুটা হলেও একটু চেঞ্জ করা উইকেটটা আমাদেরকে বেনিফিটেড করবে। আমরা একদমই শেষ পর্যায়ে ফাহিম ভাইয়ের কাছে দিয়ে শেষ করতে চাই। আজকের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ এই দলটা কি করবে তার চেয়ে বড় হলো যে এই প্লেয়াররা কি করবে ব্যক্তিগতভাবে, সেটা গুরুত্বপূর্ণ ছিল এবং সেই পরীক্ষায় ইমরুল কায়েস উতরে গেছেন, মুশফিকুর রহিম উতরে গেছেন আমরা বলতে পারি। মূল সিরিজে আসলে কি হতে পারে একটা প্রেডিকশন দিয়ে আমরা শেষ করতে চাই আপনার। আমি খুবই আশাবাদী, বিশেষ করে আজকের এই ম্যাচের থেকে। আফগানিস্তান থেকে আমরা শুরু করেছিলাম একটু ছন্দহীনভাবে শুরু করেছিলাম এবং গ্র্যাজুয়ালি তৃতীয় ম্যাচটা আমার মনে হয় আমাদের দল মোটামুটি একটা ভালো জায়গায় এসেছিল এবং আজকের এই খেলার পরে আমার মনে হয় সবার যে কনফিডেন্স লেভেলের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই জায়গাটা বোধহয় আমরা একটা ভালো জায়গায় থাকবো এবং আমরা খুব কনফিডেন্টলি বোধহয় ওয়ানডে সিরিজটা শুরু করতে পারবো। আমি আশা করছি যে ওয়ানডে সিরিজে আমরা খুব ভালো করব। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা শুধু ভালো করব এমনটা আশা করি না, আমরা সিরিজটা জিততে চাই এবং সেই আশাবাদ কিন্তু প্রত্যেকটা ক্রিকেটার বলছেন যখনই সংবাদ মাধ্যমে সামনে আসছেন। তাদের কথার প্রতিফলন ঘটুক ম্যাচের পারফরমেন্স, আমরা সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।